একজন দুজনের হতে পারে। যেমন আমাকে শামীমা তুষ্টি প্রথম থেকে আমার সে আমাকে শত্রু ভেবে আমাকে নিয়ে স্ট্যাটাস লিখছে, আমাকে শেখ মিলিয়া আপু যে কিনা শেখ হাসিনার ফুফাতো বোন, আমাদের ভারতীয় ফিল্মসের সিনিয়র আপু ছিল, সে আমাকে হুমকি ধামকি দিছে। আমি আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছে রিবু রোজা খন্দকার। এই সময় অত্যন্ত ব্যস্ত একজন অভিনয় শিল্পী। দীর্ঘদিনের তার সঙ্গে আমার বন্ধুত্ব পরিচয়, কিন্তু এই দীর্ঘ বোধহয় 16 বছর, এই দীর্ঘ 16 বছরে খুব বেশি 16 বছর হবে, 16.5 বছর হবে, এক যুগের বেশি পরিচয়, কিন্তু খুব বেশি আড্ডা হয় না আমাদের। আজকে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আজকে আড্ডাটা হবে আমাদের আলো আসবেই একটি শিরোনামে। খুব লেখালেখি হচ্ছে ফেসবুকে, তো রিবু রোজারও একটা ফেসবুকে একটা সম্ভবত একটা কমেন্ট, মনিরা মিঠু আপার একটা স্ট্যাটাসের নিচে রিবু রোজার একটা কমেন্ট দেখে আমি ভাবলাম যে ওর সঙ্গে একটু আড্ডা দিই এই কমেন্টটা নিয়ে। আগে একটু কমেন্টটা শুনতে চাই তোমার মুখে। কি জ্যোতি আসবেই তুষ্ট করতে প্রাচীর প্রাচীর ভাবনায়, এরকম কিছু লিখেছিলাম মনে হয়। খুব কাব্যিক ভাবে এক বাক্যের ভিতরে 4 জন অভিনেত্রীর নাম দিয়ে একটি বাক্য রচনা করা হলো। মানে ছোটবেলায় ওই যে বাক্য রচনা করা একটা ইয়ে ছিল, কোশ্চেন ছিল যে শব্দ দিয়ে দিত, তো শব্দের ওই শব্দের আমি সারা আলী খানকে খুব ফলো করি, তো সারা আলী খান এরকম খুব মজা মজা করে লিখে, তো ওরটা দেখে আমার মনে হলো যে মিঠু আপা, আমি জানি না কাকে মেনশন করছে, কিন্তু এই 4 জনই হচ্ছে মেন টার্গেট সবারই, এবং এই 4 জনের প্রতি মানুষের অনেক ক্ষোভ আছে। আর আমার সাথে ব্যক্তিগতভাবে শামীমা তুষ্টি আমার সাথে প্রচুর আমাকে হুমকি ধামকি দিচ্ছে, অনেক কিছু করছে। আর জ্যোতিকা জ্যোতিও আছে। একজন অভিনয় শিল্পী তোমাকে কমেন্ট করছে যে তোমাকে নাকি কোন কে জানি খুব হুমকি ধামকি দিছে, সেটার আনসার তুমি দাও নাই। তাহলে সে সবাইকে তুষ্ট করতে করতে ব্যস্ত, আর কি বলবো। ও আচ্ছা, যাকে বুঝতে পারি নাই ওই কমেন্টটা পড়ে। তো এখন বিষয়টা হচ্ছে, ভাই লিখেছিল, আমাকে লিখেছিল সাজ্জাদ চৌধুরী ভাই যে তোমাকে কে খুব হুমকি দিয়েছিল, তাহলে সে সবাইকে তুষ্ট করতে করতে ব্যস্ত। এরপর তো আর কিছু বলা থাকে না যে কে হতে পারে। যারা যারা এই তুষ্ট করতে চেয়েছিল ওই সময়ের সরকারকে, তারা তো এখন গায়েব সম্ভবত, আমি জানি। অনেকে গায়েব, অনেকে ফেসবুকে আমার সাথে যারা আছে তারা আছে। শামীমা তুষ্টি যে ব্লক করে দিয়েছে, উর্মিলা আমাকে ব্লক করে দিয়েছে। ম্যাক্সিমাম তো আন্ডার কভার চলে গেছে, তারা তো সামনে আসে না খুব সহসা, যাদের চক্ষু লজ্জা আছে। সামনে আছে না কোথায় আছে পিয়াল আমি আসলে জানি না। আমি খালি জানি যে আমি হয়তো অনেক বড় সুপারস্টার কেউ না, বা আমি অনেক বড় সেলিব্রিটি না, আমি একটা মানুষ আগে। তারপরে আমার পেশা কি, আমি একজন অভিনয় কর্মী। আমি সবসময় বলি আমি একজন দিনমজুরের মতো। আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, তারা হচ্ছে যেদিন শুটিং থাকে সেদিন টাকা থাকে, যেদিন শুটিং থাকে না আমাদের কোনো টাকা থাকে না, আমাদের অনেক সেভিংসও নাই। তো সো আমরা চাবো আমাদের দেশে শান্তি আসুক, আমরা চাবো আমাদের দেশে সবকিছু সব সেক্টরে ভালো মতো হোক, সবকিছু ভালো মতো হোক, লেখাপড়ার সিস্টেম থেকে আরম্ভ করে কোনো জায়গায় দুর্নীতি না হোক, কোনো স্বজন প্রীতি না হোক, মানে ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। এটাই আমাদের একটা মানুষের একটা আইডিওলজি হওয়া উচিত, মানুষের বিবেক হওয়া উচিত এটাই, যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি হ্যাঁ বলো বলো না, মনে করো যে আমাদের আল্লাহ বানিয়েছে, আমরা দেখি নাই আল্লাহকে। কেউ আল্লাহ বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে। যদি আমরা মেনে থাকি যে একজন কেউ আছে সুপিরিয়র পাওয়ার, সে আল্লাহ নামে বা ভগবান নামে বা ঈশ্বর নামে, তাকেও তো আমরা কত রকম দোষারোপ করি। তা আল্লাহ কি আমাদের কি কোনো পানিশমেন্ট দেয়? আমরা বলতেই পারি না, সেটা নামাজের পার্টিতেই হোক বা যে কোনো ভাবেই হোক, এবাদত আমরা অনেকভাবেই করতে পারি। তো আমি এখন, আমার সরকার একটা ভুল করছে, আমার দেশে একটা ভুল হচ্ছে, সেটা যদি আমি বলতে না পারি, আমার যদি বিবেক থাকে, যদিও সেই সরকারের থেকে আমি অনেক কিছু পাচ্ছি, পাচ্ছি, হয়তো বিশেষ ফ্যাসিলিটি পাচ্ছি, হতে পারে, তারপরে কি আমি ভুল বলতে পারবো না? যেমন আলো আসবের মধ্যে অনেকে যারা লিখেছিল যে একটা গ্রুপ করেছিল, এটা কোনো অন্যায় না, সবাই গ্রুপ করতে পারে। আমরা যেমন যে আমাদের নাটকের প্রমোশনের সময় ডিরেক্টর বা প্রডিউসার একটা গ্রুপ করে, সবাই নাটকের ক্লিপ শেয়ার করো বা পোস্টার শেয়ার করো, 1 মিলিয়ন হয়েছে এটা শেয়ার করো, নাটকের ফুল মানে প্রোমো শেয়ার করো, ট্রেলার শেয়ার করো, ফুল নাটকের শেয়ার করো। এরকম সবাই সবার সাথে একসাথে থাকতেই পারে, এটা কোনো অন্যায় কিছু না। কিন্তু
অন্যায়টা মানুষ আলো আসবের মধ্যেই যখন মানুষকে আলো আসবে, যে এটা কিনা আমরা ভাবি যে মানে অন্ধকার থেকে আমরা আলোতে ফিরবো, মানে আমাদের নতুন একটা জীবন আসবে বা নতুন একটা দিন দেখবো, যে দিনটাকে আমরা সুন্দরভাবে বলতে পারবো যেটা আমাদের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে কোনো কালো কিছু নাই, আলো দিয়ে লাইট দিয়ে ভরা বা সাদা দিয়ে ভরা, যেখানে কোনো কলঙ্ক নাই, সেটাই ভাববো, তাই না? তো সেখানে যদি কিছু মানুষের কমেন্টস থাকে যে মানুষকে খারাপ বলা বা কিছু মানুষকে উস্কে দেওয়া বা কিছু বলা, সেটা মানুষ হিসেবে আমি একদমই সাপোর্ট করি নাই। এখন আমি জানি না ওটা কতটুকু লজিক্যাল বা যেটুকু আসছে। এখন তো অনেক রকমের হচ্ছে ইয়ে করা যায়, এডিট করতে পারবো, অনেক রকমের ইয়ে আছে, কিন্তু সফটওয়্যার আছে, এডিট করা যায়। কিন্তু আমার মনে হয় না যে এতগুলা মানুষের বিপক্ষে মানুষ শত্রু হয়ে যাবে। একজন দুজনের হতে পারে, যেমন আমাকে শামিমা তুষ্টি প্রথম থেকে আমার সে আমাকে শত্রু ভেবে আমাকে নিয়ে স্ট্যাটাস লিখছে। আমাকে শেখ মিলিয়া আপু, যে কিনা শেখ হাসিনার ফুফাতো বোন, আমাদের ভারতীয় ফিল্মসের সিনিয়র আপু ছিল, সে আমাকে হুমকি ধামকি দিছে আমি ছাত্রদের পক্ষে লিখছি দেখে, আমি লাইভ করছে দেখে। সুইটি আপু আমাকে অবশ্য, আমি 30শে জুলাই একটা লাইভ করেছিলাম, সুইটি আপু ওটা পুরোটা দেখছে, দেখে আমাকে তারপর দিন প্রশংসা করেছে যে এই পর্যন্ত কেউ এত সুন্দর করে সরকারকে বুঝায় বা স্টুডেন্টদেরকে বুঝায়া সুন্দর করে কেউ লাইভে কিছু বলতে পারে না। রিমু, তুমি এটা বলছো, আমাদের চোখ খুলে গেছে। সেটা সে আমাকে নাও বলতে পারতো, কারণ সে জানে যে আমি 11 তারিখ থেকে লিখছি। আমার ফেসবুক স্ট্যাটাস যদি তুমি দেখো, আমি 11 জুলাই থেকে লিখছি, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে লিখছি, যে আর কত মুক্তিযোদ্ধারা সুবিধা পাবে। কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এটা আমার লাগছে। কারণ আমার বাবা আমাকে জীবনে কিচ্ছু দেয় নাই। সে আর্মি পার্সন ছিলেন, সে ডিওএইচএস একটা প্লট পর্যন্ত সে অ্যাপ্লাই করে নাই, আমি যেখানে হয়তো আমি এটা কিছু পেতে পারতাম। সে মারা গেছে, আমার কলাকপাতে, আমাদের দেশের বাড়ি নবাবগঞ্জ, আমার একটা সম্পত্তি পর্যন্ত আমাকে দিয়ে যায়নি। আমি খেলে আমার বাবাকে বলছিলাম, বাবা তুমি তো মুক্তিযোদ্ধা, এটুকু আমি জানি, তো তুমি যে সেক্টরে মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছো, সেখানে তোমার নামও আছে, এটা আমি দেখেছি, কুমিল্লা ক্যান্টনমেন্টের হয়ে সে কাজ করেছে। তো হচ্ছে ওটা আমি দেখেছি, আমার বাবা একদিন নিয়ে গিয়েছিল এই পেনশনের কি জানি একটা ব্যাপারে, তখন যে আমি দেখেছি যে আমার বাবার নাম আছে। তো আমি বাবাকে বলেছিলাম যে আব্বু, আমি বিসিএস পরীক্ষা দিব, আমার খুব ইচ্ছা সরকারি চাকরি করব, তুমি যদি এটা সনদ নাও তাহলে হয়তো আমি কোটাতে পেতে পারি, আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার খুব ইচ্ছা। আমার বাবা অনেক বলার পরে গেছে, কিন্তু আমার বাবাকে বলছে না, সব দেওয়া হয়ে গেছে, আপনি কোনো মুক্তিযোদ্ধা না, সব ভুয়াদের দেওয়া হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি এটার সাথে মানে আমার লাগছিল জিনিসটা, আমার 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 আমাকে টাচ করছিল আমার সোলটাকে। এখন পিয়াল তুমি বলো একজন তোমার সঙ্গে আড্ডা দেওয়ার একটা মজা আছে কি জানো? কি? একা একা আমি অনেক বক বক করে যাই, মানে আমার কথা কম বলতে হয়। একজন লেখিকা, নাম হচ্ছে জান্নাতুন নাইম প্রীতি। আচ্ছা, উনি ওই যে একজন, উনি অনেক নানা রকম মন্তব্য করে মাঝখানে খুব ভাইরাল হয়ে গেছিল। ওনার সাথে কার জানি ফিজিক্যালি তাকে অ্যাপ্রোচ করছিল অনেক রাইটার, মানে অনেকের বিরুদ্ধে সে অভিযোগ করছিল। যাই হোক, তো সেই রাইটার একটা স্ট্যাটাস দিয়েছে, তোমাদের এই স্ট্যাটাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তো ভাবলাম যে ওইটা তোমার সঙ্গে একটু শেয়ার করি। ওনার স্ট্যাটাসটা আমি তোমার একটু পড়ে শোনাই। তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে ফাঁস হওয়া গোপন গ্রুপ চ্যাটে দেখা যাচ্ছে অভিনয় শিল্পীদের মধ্যে অরুণা বিশ্বাস ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছেন, কিন্তু ওই লিস্টে কে কে ছিলেন? ওয়েল, অভিনয় শিল্পীদের ফাঁস হওয়া চ্যাটের 160টা স্ক্রিনশট আমার কাছে এসেছে, সাথে এসেছে পুরো তালিকা। এদের মধ্যে আছে যথাক্রমে সোহানা সাবা, অরুণা বিশ্বাস, রফিক, রজনীগন্ধা ব্র্যাকেটে, এমপি ফেরদৌস, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা। হ্যাঁ, আমার শেষ করি, অল্প ছোট্ট একটা স্ট্যাটাস। সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, সুইটি, রৌনক হাসান, মাসুদ পথিক, এমপি আরাফাত, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা, মামুনুর রশিদ খান জিহাদ, অ্যালবার্ট খান, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, আশরাফ কবির, দীপান্বিতা মার্টিন, এমপি হাসান মাহমুদ, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, হারুনুর রশিদ, জুনা চৌধুরী, লিমন আহমেদ, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ,
সাইদ খান, সাখত, মুন, শরণ সাহা, সায়েম সামাদ, শাকিল, দেশ নাটক, শহীদ আলমগীর, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, সঙ্গীতা বেখাল, সৈয়দা শাহানুর, মোহাম্মদ শাহাদাত হোসেন, গুলজার, নাহিদ, মিলন, প্রনিল, এস এ হক, অলিক, রুনি, রুবেল শঙ্কর, রাজিবুল ইসলাম রাজীব। এই কয়টি নাম সে উল্লেখ করেছে। এখন আমার কথা হচ্ছে যে সে বেসিক্যালি নামগুলো কালেক্ট মানে বেশিরভাগ নাম যেগুলো সে লিখেছে সবই মিডিয়া রিলেটেড, এবং যে কয়টা নাম আমি পড়লাম প্রত্যেকটা নাম তুমি আমি দুজনই চিনি। এরা সবাই সাংস্কৃতিক নাটকের সঙ্গে জড়িত, সংস্কৃতির সঙ্গে জড়িত, একেবারে শিল্পকলা থেকে শুরু করে মঞ্চনাটক থেকে শুরু করে সিনেমা, নাটক সব ফিল্ডেই তারা আছে। এখন কথা হচ্ছে যে এই মুখগুলা কিন্তু আওয়ামী লীগের সংস্পর্শ পেয়ে বা আওয়ামী লীগের প্রশংসা, কেউ বলবে চাটুকারিতা, কেউ বলবে প্রশংসা, তাদের কাছে প্রশংসা, কিন্তু আমরা হয়তো বলবো সে চাটুকারিতা। তো যাই হোক, প্রশংসা হোক আর চাটুকারিতা হোক, এই দুইটা করে তারা আওয়ামী লীগের একটা পদ বা একটা সুবিধার জন্য তো করছে। এমন তো না যে তারা বিশ্বাস করছে যে আওয়ামী লীগ ছাড়া দেশের কোনো ইয়ে নাই, মানে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে ফেরেশতা, এটা বিশ্বাস করে তো তারা এটা করা নাই। তারা নিজেদের ফায়দার জন্য করছে এটা, রাইট? তারা এখানে যদি বিএনপি থাকতো এই সময়ে, এবং তারা বিএনপিরও চাটুকারিতা করতো তারা, এবং তাদের মধ্যে অনেকেই এখন বিএনপি ঘেঁষতেছে। এখন এই সময় এসে তাদের মধ্যে অনেকেই আবার বিএনপি দিয়ে যাচ্ছে। তারিন তো বিএনপি থেকে আওয়ামী লীগে আসছে, তারিন আপার এটা একেবারে ফলাও করে সব জায়গায় বলতেছে। তারিন আপার এটা তো নাম নাই, লিস্টিং তারিন আপার নাম নাই, লিস্টিং তারিন আপার নাম নাই, সে এখানে ওই নামটা সে মিস করবে, কিছু সংখ্যক নাম দিয়েছে, সবটা 167 জনের স্ক্রিনশট। যাদের হচ্ছে মানুষ বেশি ধরছিল, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, চঞ্চল ভাইয়ের নাম এখানে নাই, মীর সাব্বির ভাইয়ের নামও নাই। মীর সাব্বিরের নাম নেই, নাম অনেকেরই নাই এখানে, সে হয়তো তার কাছে যে। তারপরে হচ্ছে আমাদের নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর নাম নাই। তাই এখন কথা হচ্ছে যে আমি যে মানে বিষয়টা তোমার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরা তো কোনো না কোনো ভাবে আমাদের পথ প্রদর্শক বলি, বা আমাদের নেতা বলি, নেত্রী বলি, আমাদের সুপিরিয়র বলি, আমাদের সামনের সারির যাদেরকে আমরা অনার করি, সম্মান করি, তাই না? এখন এই সিচুয়েশনের পরে তাদেরকে আমরা কি চোখে দেখবো? তাদেরকে কি আমরা আমি শেষ করি প্রশ্নটা, তাদেরকে কি আমরা ওই যে উজ্জ্বল সাহেব, এই নায়ক উজ্জ্বল সাহেব কয়েকদিন আগে আইসা বলছে একটা শুদ্ধি মঞ্চ তৈরি করবে, সেই শুদ্ধি মঞ্চে এসে সবাই ক্ষমা চাওয়ার পরে সবাই শুদ্ধ হয়ে যাবে, সাকিব খানরা। হ্যাঁ, এখন কি ওনারা এই যারা এগুলো করছে তারা এসে এখন কি একটা শুদ্ধি শপথ নেবে যে আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও? তারপর থেকে তাদেরকে কি আমরা আবার সেই শ্রদ্ধার চোখে দেখবো? এখন তারা আমাদের কাছে কোন চোখে, মানে তাদের অবস্থান কি আমাদের কাছে? আসলে আমি এটা বলার জন্য রাইট পারসন না পিয়াল, তারপরে আমি বলছি, আমি অনেক আমার মিডিয়ার ক্যারিয়ার মাত্র 16.5 বছর, অল্প হলে অল্প, অনেকে বলবে বেশি হলে অনেকে বেশি বলবে। আমি রিমো অত কিছু না, যাদের নাম তোমরা বলেছো বা যাদের নাম লেখা আছে তারা মানুষ হিসেবে কেমন আমি সেটা বলবো না, তারা অভিনেত্রী হিসেবে বা জনগণের কাছে তারা খুবই জনপ্রিয়, এবং তাদের নাম স্বনামধন্য, যার যার নাম দিয়ে তারা প্রতিষ্ঠিত এই সমাজে, আমাদের বাংলাদেশের অভিনয় ক্ষেত্রে। তো হচ্ছে এখন আমি রিমু আসলে কি বলবো, যে তারা আমার কিছু মানুষ আমারও আপন, আমার কিছু মানুষ আমার খুব কাছের, কিছু মানুষ আমার খুব ভালোবাসার, তাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। আবার কিছু মানুষ কখনো আমাকে দেখতেই পারে নাই বা আমাকে কখনো অভিনেত্রী হিসেবে যোগ্যই মনে করে নাই। তো ওগুলো এখন আসলে হিংসাত্মক কিছু ছড়াবো না বা কিছু বলবো না। এখন কথা হচ্ছে যে দেখো, তুমি যে বললা তারা আমার আপন, রিমু এখানে একটু তোমাকে থামাই, তুমি যে বললা তারা আমাদের আপন, আমি একটু 1971 সাল আমি দেখি নাই, যদি ওইদিকে একটু ফেরত যাই, যা করছি সে সুরা কথা যদি ফেরত যাই, ওই সময় কিন্তু আমাদের অনেক আপন লোক, পাশের বাসার আপন একটা লোক ওই মেয়েটিকে আলাদার বাহিনীর হাতে তুলে দিছে, মুক্তি বাহিনীকে ধরাই দিছে। অবশ্যই এই যে আপন লোক নাই, এই আপন লোক নাই, তাহলে এরা আসলে কিরকম আপন? এরা আসলে হচ্ছে সুবিধাবাদী আপন, এরা হচ্ছে সুবিধাবাদী আপন। তোমাকে যখন তোমাকে লাগবে তখন তোমার কাছে খুব আপন হয়ে থাকবে,
আপনের ভাবে মেলামেশার চেষ্টা করবে বা তোমাকে প্রিটেন্ড করবে যে আই এম ভেরি ক্লোজ টু ইউ, বা আমি তোমাকে খুব অনুভব করি, খুব ফিল করি। তারা এই টাইপের আপন আসলে। তারা নিজেদের স্বার্থ ছাড়া বা নিজেকে ছাড়া আসলে কাউকে ভালোবাসে না। তারা নিজেরাও জানে না যে তাদের অজান্তে তাদের একটা লেখাতে অনেক কিছু হয়ে যেতে পারে, আবার একটা লেখাতে অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে। এটা আমরা জানি না। যখন আমাদের পলক সাহেব যখন আমাদের বারবার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছিল এবং যখনই মাঝে মাঝে আসছিল, অনেকে বলছিল যে এই হোয়াটসঅ্যাপে কিন্তু সবগুলো রেকর্ডিং হচ্ছে, জিনিসপত্র চ্যাটিং হোক কল হোক সব কিন্তু রেকর্ডিং হচ্ছে, তোমরা এমন কিছু বলো না যাতে রেকর্ডিং হয়ে থাকে। তা আজকে রেকর্ডিং হওয়ার পরে আমরা এতদিন পরে শেখ হাসিনা চলে গেছে 5ই আগস্ট, আজকে মানে 3 তারিখ সেপ্টেম্বর মাসের। তো এতদিনে কিছুই ফাঁস হয়নি বা কিছু হয় নাই, আজকে হঠাৎ করে এদের চ্যাটিং লিস্টটা ফাঁস হয়েছে। তো পলক সাহেব কি তাদেরও জাসুসি করছিলেন, তাদের গ্রুপটাকেও জাসুসি করছিলেন কিনা আমি খুবই ডাউট। যারা যদি জেনে থাকে পলক সাহেব, আমি এই আন্দোলনরত সময়ে অনেক কাছের মানুষকে এমন এমন স্ট্যাটাস দিতে দেখছি, দেখে আমি তারে হঠাৎ করে আমার মনে হয়েছে লোকটারে আমি এইভাবে মানে চিনতেই পারি নাই। এই যেমন একেবারে নাম ধরে বলি, ডিরেক্টরস গিল্ডের সাগর ভাই, সে যে ধরনের প্রচার প্রপাগান্ডা চালানো শুরু করছিল একেবারে ফেয়ারসফুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার এই অ্যাক্টিভিটি দেখে আমার মনে হয়েছে যে এ কিভাবে একজন পরিচালক হয়, একজন সাংস্কৃতিক কর্মী হয়, এত অ্যাগ্রেসিভ সে। তো তার ফল বিচার সে পাইছে, তার একটা রেজাল্ট সে পাইছে। তো আমার কথা হচ্ছে যে এই যে যারা যারা, আমি আবারও বলছি যে এরা কিন্তু আমাদের অগ্রজ, এদেরকে দিয়ে আমরা সভার সভাপতিত্ব করাইতাম, এদেরকে দিয়ে কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি করাইতাম, এদেরকে দিয়ে বইয়ের বড়ক উন্মোচন করাইতাম, এদেরকে দিয়ে অনেক মানে শুভ কাজ। তো এই কাজগুলা তো ভবিষ্যতেও হবে, তো সেখানে কি এরা আবারও আসবে নাকি তারা ওই যে শুদ্ধ হয়ে তারপরে আসবে, নাকি একটা সাধারণ জানি না যে আসলে তারা কিভাবে শুদ্ধ হবে বা কি হবে। তারা যে টাইমে এক একটা স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে তখনই যখন কিছু বলতে পারে নাই, এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে এইটা বের হইলেই কি হবে, না হইলেই কি হবে। আমার কথা হচ্ছে এটা যে যে পিরিয়ডটাতে সুবর্ণ ভোকাল বা অরুণা বিশ্বাস বা হচ্ছে আরো যাদের নাম আছে, শমিকা স্যার আপা, যাদের নামগুলো আছে, মামুনুর রশিদ স্যার, এরকম যাদের নাম আছে যারা আমরা স্যার বলি আপা বলি, নাম ধরে ডাকি না, তাদের একটা কথা তো অনেক কিছু হতো। তারা আমি মনে করি যারা কিনা শেখ হাসিনার খুব কাছে ছিল, তারাও যদি সবাই মিলে এই যে যারা আলো আসবে গ্রুপটা করেছিল, তারাও যদি চিন্তা করতো যে এই গ্রুপটা থেকে আমরা যে কজন সদস্য হয়েছি, 163 জন সদস্য যেটা বললা তুমি না, তো এই 163 জন সদস্য মানে কি একটা দেশের তারা সংস্কৃতির ধারক বাহক, তারা একটা ওন করে তাদের নিজেদের নাম থেকে, তাদের কাছ থেকে। আমার মনে হয় এই 163 জন একটা গ্রুপ না করে তারা যদি চিন্তা করতো যে আমরা একটু প্রধানমন্ত্রীর সাথে মিট করে আমরা বলি যে আপা, ছাত্ররা তো নিজেদের বাচ্চার মতো, তোমার একটা ইনফরমেশন দেই রিসেন্ট। ওই যে সোহেল চাঁদ যিনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি বিডিআর বিদ্রোহের সময় শেখ হাসিনারে ফোন করে বলছিল যে ম্যাডাম এটা করেন, তখন শেখ হাসিনা তার ফোনে ধমক দেয়া বলছে তুমি আমেরিকায় থাইকে এত লাফালাফি করো না, চুপ থাকো, এখানে কাজ হইতেছে, এটা তোমার দেখতে হবে না। তো প্রতিমন্ত্রীরা এসে যদি এইভাবে থ্রেট দেয়, তুমি আমি তারা যে বুঝাইতে যাবো তোমার আমার মানে কথা শেখ হাসিনা শুনবে? শেখ হাসিনা কখনোই কারো সে ছিল একেবারে চরম ডিক্টেটরশিপের একজন নেত্রী, সে যা বলতো তাই করতো, এবং এটা তার জন্য কিছু কিছু জায়গায় ভালো হয়েছে, কিছু কিছু জায়গায় খারাপ হয়েছে, ওটা অন্য পার্ট। আমরা আসলে আলো এই ক্রুশিয়াল মোমেন্টে আমি আমার দিক থেকে ফিল করছি, যদি আমার এরকম পাওয়ার থাকতো বা আমি যদি আওয়ামী লীগের কর্মী হতাম সক্রিয়, বা আওয়ামী লীগের সাংস্কৃতিক জোটের কর্মী হতাম, আমি হয়তো ছোট মানুষ কিন্তু আমি এটা ইনিশিয়েটিভ আমি একটা মানে নিতাম, উদ্যোগ নিতাম যে আপা একটা গ্রুপ যেহেতু আমরা খুলেছি, আমরা কে আমরা আওয়ামী লীগ করি, কে আমরা সাংস্কৃতিক কর্মী, কারা কারা আমরা ভোটের সময় নির্বাচন বা তাদের সময়, যদিও এটা ডামি ভোটই হয়েছে 2 বার, প্রথমবার ছাড়া তো পরপর 2 বার তো ডামি ভোট হয়েছে,
তাই না? তারপরেও আমি দেখেছি আমাদের অনেক অভিনেত্রীরা আমাদের শেখ মিলি আপাকে নিয়ে, যে আমার ভারতীয় শ্রীরাম সিরিজ আমার বড় আপা, প্লাস আমাকে যে থ্রেড দিয়েছিল শামীমা তুষ্টির সাথে সাথে, সে আপাকে নিয়ে একসাথে তারা মিছিলও করছে। সে আপাদের আমি না, তারিন আপা, দীপা আপা, সুইটি আপা, এরা মিছিলও করছে একসাথে। তো এরকম অনেক আরো অনেক আছে এদের সাথে, সাব্বির ভাই ছিল, এরকম অনেকেই ছিল। আমি কাউকে হিংসাত্মক ভাবে কিছু বলছি না। আমার মনে হচ্ছে যে যদি আমি ওই জায়গায় থাকতাম, আমি হয়তো ছোট মানুষ, কিন্তু আমি একটা গ্রুপ খুলে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতাম যে আমাদের যদি দেখা করতে না চায়, আমরা সম্মিলিত ভাবে, সুবর্ণা মোস্তফা আপাকে তো অনেক পছন্দ করেন, কারণ হচ্ছে যেবার সুবর্ণা মোস্তফা আপাকে মানে উনি মহিলা নির্বাচিত সংসদ মহিলা মানে সংরক্ষিত আসনের এমপি হয়েছিলেন, সংরক্ষিত আসনে মহিলা সংসদ নির্বাচিত। হ্যাঁ হ্যাঁ হয়েছিলেন, সেবার কিন্তু সুবর্ণাপা কোনো ফর্ম কিনে নেয় বা নমিনেশন কিনতে চায় নাই। ওটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারই চয়েস ছিল সুবর্ণাপাকে বসাবেন। তো যেখানে কিনা শেখ হাসিনা আমাকে এত ভালোবাসে, বা এক মামুনুর রশিদ স্যারের কথায় আমি একবার শুনেছি যে সে ফোন দিলে এক ফোনে আপা ফোন ধরেন। আমাদের হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সে ফোন দিলে এক কথায় তার ফোন ধরে। তো আমি সেখানে কি আমি বলতে পারতাম না যে আপা আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে বা আমরা একটু দেখা করতে চাই, নিয়ে দেখতাম দেখি উদ্যোগটা হতো কিনা। তারা তো আমাদের বাচ্চা, আমাদের সন্তান। তোমার এই চিন্তাটা অনেক পবিত্র, অনেক কি বলে এটাকে বলা যেতে পারে অনেক শিশু সুলভ রাজনীতির মাঠে চিন্তাটা। কারণ হচ্ছে কি যেখানে শেখ হাসিনা পলক টলক কাউরে ঘুরে না, ওদেরকে শেখ হাসিনার সামনে পলক রে উবাইদুল কাদের পিটাইতে যায়, যে শুধু এটুক বলছে শেখ হাসিনা যে আপা আপনাকে ক্ষমতা ছাড়তে হইতে পারে। এই কথাটা বলার সাথে সাথে কাদের জায়গা মানে বুঝাইতে গেছে পলক আপনি যা করছেন সেটার জন্য আপনাকে পদত্যাগ করতে হইতে পারে। শেখ হাসিনার সামনে কাদের সাহেব পলকরে পিটাইতে গেছে। যেই শেখ হাসিনার চরিত্র এরকম, ওই তুষ্টি বলো আর সুবর্ণা মোস্তফা বলো সবাই জানে যে শেখ হাসিনাকে কোন পর্যায়ে কতটুকু কথা বলা যেতে পারে এবং কি বললে তার স্নেহভাজন থাকা যাবে আর কি বললে তার ব্যাড লিস্টে ব্ল্যাক লিস্টে চলে যেতে হবে। এমন কোন কথা ওরা বলবে না যেই কথা বললেই তারা চলে যাবে ব্ল্যাক লিস্টে, আর তাদের পেছনে যারা তাদেরকে ওভারটেক করতে চাইছিল ওরা তাদেরকে ওভারটেক করে সামনে চলে আসবে। রাজনীতি ইজ এ ডিফারেন্ট থিং, ওটা অনেক জটিল বিষয়। তুমি খুব সহজ ভাবে চিন্তা করছো বলে এইভাবে বলতে পারছো। আসলে জিনিসটা আসলে সহজই, এত সহজ যে এত সহজ যে ওনার মতো একজন জটিল মাথায়, জটিল মস্তিষ্কের মাথায় এই জিনিসটা ঢুকে নাই। যে নিউটনের একটা গল্প আছে, শুরু আমি শেষ করি। নিউটনের একটা গল্প আছে, নিউটনের একটা পরীক্ষা করছিল, সে কত বড় একজন বিজ্ঞানী নিউটন। সে একটা এক্সপেরিমেন্ট করছিল যে তার একটা বেড়াল ছিল পোষা আর একটা কুকুর ছিল পোষা। তো সেই কুকুরটাকে সে শাস্তি দেওয়ার জন্য সে একটা ঘরের মধ্যে রাখতো। তো একটা ঘরে বিড়ালের একটা দরজা, কুকুরের একটা দরজা, কুকুরের দরজাটা বড়, বিড়ালের দরজাটা ছোট। বিড়ালটা তার সঙ্গে বেয়াদবি করছে, তো বিড়ালকে শাস্তি দেওয়ার জন্য সে বিড়ালের দরজাটা বন্ধ করে রাখছে, কুকুরের দরজাটা খোলা রাখছে। নিউটন কত বড় বিজ্ঞানী, তার মাথায় কি এটা আসে নাই যে কুকুরের দরজা দিয়ে বিড়ালটা বেরোতে পারে? হ্যাঁ, এই হচ্ছে গিয়ে শেখ হাসিনার অবস্থা হয়েছে। একটা সিম্পল বিষয়, ছাত্ররা একটা জিনিস দাবি করছে, ভাই তার সঙ্গে যায় দুটো কথা কই, এই তো আর তো কিছু না। তো সে তার দেমাগ, তার অহংকার ছিল খুব বেশি। এটা তো বললাম, এটাই বলতেছি, তার অহংকার, তার দেমাগ এমন জায়গায় চলে গেছে, সে এই ছোট্ট একটা বিষয় তার মাথায় ঢুকে নেই এবং যা হবার তাই হয়েছে। যে সে আল্লাহ হয়ে গেছে, আল্লাহর মানে আমরা যারা আল্লাহ বলি বা ঈশ্বর বলি, সে ভেবেছে সে একটা অলিখিত আল্লাহ হয়ে গেছে। আমরা একটু আরেকটা ওই যে সেই পৃথিবীর আরেকটা পার্টের দিয়ে কথা বলতে চাই। সেখানে সে লিখেছে যে সবচেয়ে বড় রসিকতাটা সম্ভবত করেছে আশনা হাবিব ভাবনা। ইনি ছাত্র আন্দোলনের আবু সাইদকে নিয়ে ছবি এঁকে নাকি কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যি বসেছিলেন। এই বিষয়ে তোমার বক্তব্য শুনতে চাই। আমি এই শুনুন, যারা ভাবনাকে চেনে তারা জানে যে ও কোন ফ্যামিলি থেকে বিলং করে, ও কি ইনকাম করে, কতটুকু সিনেমা করে, কতটুকু কি করে, সবাই ওর সম্পর্কে ওপেন সিক্রেট। ওর অনিমেষা আইচির সাথে প্রেম ছিল, এটা খোলা ওপেন, কিন্তু তার পিছনে ওরিয়ন গ্রুপের একজনের সাথে তার she was kept বা she is হইতে পারে বা স্টিলও আছে কিনা ডোন্ট নো,
মানে সে যে একজন কেপ্ট, এটা তো আমরা জানি ওরিয়েন্ট গ্রুপের যে মালিকের সাথে যে ও কেপ্ট ছিল, বিভিন্ন দেশে বিভিন্ন দেশে বেড়াতে যেত, 5 লাখ টাকার জুতা, 5 লাখ টাকার ব্যাগ, এগুলা কিভাবে আসতো? বাংলাদেশের যদি 1 নম্বর নায়িকা বলা হয় শাবনূরকে, যদি বলা হয় এখনো পর্যন্ত, সেও তো মনে হয় এত বিলাসবহুল জীবনযাপন করে নাই যেটা আসনা হাবিব ভাবনা করছে। এগুলো কোথা থেকে আসতো? আপনি যদি এগুলো জিজ্ঞেস করো, তোমার নিজেকে জিজ্ঞেস করো, তুমি এমনি উত্তর পেয়ে যাবা। ইটস ওপেন সিক্রেট। আচ্ছা, ও এটা একই ফিল্ডে কাজ করার ক্ষেত্রে তুমি কি কখনো এদেরকে, যারা এরকম 5 লাখ টাকার প্রোডাক্ট ইউজ করে, তাদেরকে কি তুমি কখনো জেলাস ফিল করো? আমার একদমই জেলাস ফিল করি না, আল্লাহর কসম। হয়তো অনেকে বলবে যে আঙ্গুর ফল টক, তোমার কাছে কেউ আসে নাই? আমার কাছে অনেকে আসছে, অনেক প্রস্তাব রিমু পাইছি। আমি রিমু কম সুন্দরী না, শুধু আমার লাকটা ফেভার করে না, নাহলে আজকে আমি হয়তো এভাবে করে ওনাদের এরকম ওনাদের সমবয়সী থাকতে পারতাম। বা আমার সাথে যারা, অনেকে বলে যে তুমি ব্লেসড যে 16.5 বছর ধরে তুমি এখনো কাজ করছো নন স্টপ, এটা অনেকেই করতে পারে নাই, তুমি যেটা করতে পারছো। এদিক থেকে আমি ব্লেসড, আমি ক্যারেক্টার আর্টিস্ট, আমি ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি, সব ধরনের ক্যারেক্টার করি। কিন্তু আমি ওই সো কল্ড কারো কেপ্ট হয়ে ওই যে আমি শো আপ করবো, যেটা আমি জানি না। সবাই জানে এটা নায়িকাদের পারিশ্রমিক কত হয়, মানে টিভি নায়িকাদের পারিশ্রমিক বা কত হয়। সিনেমা করলে তুমি আর কয় টাকা করবে, কয় টাকা পাবা তুমি? এক সাকিব খান ছাড়া কি কেউ 20-30 লাখ টাকা পায়? কোনো নায়িকা পাইছে? শাবনূর আপু পাইছে বা মৌসুমী আপু পাইছে? আমার তো জানা মতো নাই রেকর্ড। তুমি যখন তুমি যদি ভাবলাম তুমি অনিমেষের একটা গার্লফ্রেন্ড, ওকে, অনিমেষ আছে একটা ডিসেন্ট লোক, আমি যতটুকু ভাবি, পার্সোনাল লাইফে নাই গেলাম, তার অর্থনৈতিক ক্ষেত্রে আমি ভাবি যে সেটা ডিসেন্ট লোক, তার এত টাকা নাই, সেটা ডিরেক্টর, সে যে অনেক ধনী দুলাল তাও না, তার তো ওই ভাবনার মতো মেয়েকে মানে মানে এইভাবে করে বিলাসবহুল জীবনে হেল্প করা তার তার পক্ষে সম্ভব না। হইতে পারে যে সে লিখে তাকে নায়িকা বানাতে পারে, এটা তার পক্ষে সম্ভব। কিন্তু ভাবনাকে বিদেশে নিয়ে যাবে, বড় বড় ব্র্যান্ডের বারবারি থেকে আরম্ভ করে, গুচি থেকে আরম্ভ করে, মাইকেল কোর থেকে আরম্ভ করে, আরমানি থেকে, জর্জিও আরমানি থেকে আরম্ভ করে, এগুলা কিনা দেওয়ার মতো সামর্থ্য নাই। বরং আমি ভাবনাকে আমি এরকম দেখছি যে অনিমেষ দার জন্য অনেক গিফট বিদেশ থেকে নিয়ে আসছে। অনিমেষ দা স্ট্যাটাস এরকম দিয়েছিল যে ভাবনা যে এত ব্র্যান্ডের জিনিসপত্র এনে আমাকে বিব্রত করে, আমি লজ্জায় মরে যাই। এগুলাকে আদৌ আমি যোগ্য এগুলোর, এই ব্র্যান্ডের জিনিসগুলোর? ও যখনই বিদেশে যায় আমার জন্য নিয়ে আসে এগুলো গিফট, আমার কাছে খুব বিব্রত লাগে। বুঝি এটার মধ্যে ওর ভালোবাসা আছে, এরকম স্ট্যাটাসও আমরা দেখেছি, তুমিও জানো, এটা তুমিও জানো। আচ্ছা, এই ধরনের কয়েকজন, যেমন নিপুণ বা নিপুণের মতো আরো এরকম অনেকেই, হ্যাঁ, সোহানা সাবা কারবারই আসবে। সোহানা সাবা কার ইয়েতে চলতো এটা তুমি দেখো, এটা আমি জানি না। রোকেয়া প্রাচী যেমন শাহজাহান সিরাজের পাওয়ারে চলতো, সোহানা সাবাটাকে আমি জানি না। শেখ সেলিমের পাওয়ারে চলতো নিপুণ এবং জায়েদ খান দুজনেই। তারপরে হচ্ছে তুষ্টি চলতো হচ্ছে লিয়াকত আলী লাকি, জ্যোতিকা জ্যোতিও সেম, লিয়াকত আলী লাকির পাওয়ারে চলতো। কারণ শেখ হাসিনা, লিয়াকত আলী লাকি, পাপন, সালাউদ্দিন, তারপরে হচ্ছে ওয়াসার, হচ্ছে তাসকিন নাফিস, তাসনিম সাহেব, আর হচ্ছে লিয়াকত আলী লাকি, এরা 6 জন ভেবেছিল তারা জীবনে মরবে না, তারা সারা জীবন থাকবে, ক্ষমতায় থাকবে। তাদের এই অহংকারটা, পাওয়ারটা তো ওনাদের মধ্যে এমন ভাবে গ্রাস করেছিল, এরা ভেবেছিল তারা জীবনে মরবে তো দূরের কথা, পাওয়ার থেকে ওদের কেউ সরাইতে পারবে না যদি শেখ হাসিনা মারা না যায়। তারা ভেবেছিল যে শেখ হাসিনা আমাদের আল্লাহ, আমাদের ঈশ্বর, আর আমরা তার পাশে যে কয়েকজন বিশ্বস্ত ফেরেস্তা। এই যে যারা আলো আসবে এই কমিটির সদস্য, তাদের অনেকের সঙ্গে কি তোমার শুটিং সেটে দেখা হয়ে যায় না? হ্যাঁ, দেখা হয়। এবং নির্বাচনের আগে এরকম হয়েছে, তুমি জানো, নির্বাচনের আগে এরকম হয়েছে যে এবার যে লাস্ট যে ডেমন 2023-এর যে নির্বাচনটার জন্য যে আগে প্রচারণী, আমার সাথে শুটিং করছে 2 জন অভিনেত্রী, তাদের ভোট ক্লাবে ভিআইপি ডাকছে, তারা তাড়াতাড়ি করে ডিরেক্টরের কাছ থেকে পারমিশনে রেডি হয়ে গেল। তারা এখন সুর তুলে অন্য ডায়লগ মারে, সেগুলো আবার প্রথম আলোতে বড় বড় নিউজ হচ্ছে। গতকালকে দেখলাম তাদের আমি নিজে চোখে দেখছি, তারা সেজে গুজে গেল, তারপর ঢাকা ক্লাবে কোথায় কোথায় মিটিং এ গেছিল, ভিআইপিদের সাথে ডিনার করেছে বা লাঞ্চ করেছে, সেগুলোও তারা ছিল। তারা যদি হয়তো তাদের কয়েকজনের নাম আসে নাই, আমি অবাক হয়েছি, নাম আসে নাই, নাও থাকতে পারে। নাম আসলেই যে তারা ভালো, নাম আসলেই যে তারা খারাপ, তাও না। কথা হচ্ছে যে আমি তাদের দেখছি যে তারা এগুলো করছে, সেই মানুষগুলো যখন এখন কথাগুলো উল্টাই ফেলে,
এক একজনের জন্মদিনে উইশ করে, যখন কিনা একটা তোমার ছাত্র মারা গেছে, যারা কিনা আমাদের দেশের সম্পদ, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই ছাত্রকে দিয়ে আমরা আমাদের দুনিয়া দেখবো, আমাদের দেশ চালাবো, যারা আমাদের আমাদের গার্ডিয়ান হবে। সেই ছাত্র তোমার ভাই হতে পারে, সেই ছাত্র তোমার সন্তান হতে পারে, সেই ছাত্র তোমার বোনের বাচ্চা হতে পারে, তোমার তোমার হাজবেন্ড হতে পারে, হোয়াটএভার। স্টুডেন্ট বয়সে অনেকে বিয়ে করে, হতে পারে। তো আমি এমন পাশানি কেন হব যে আমি একজনকে উইশ করতে পারবো, বা মৌমিতাকে একটা ইন্ডিয়াতে যে না মানে যেটা বললাম যে তাদের আমি ভয়েস রেজ করতে দেখেছি কলকাতা ডক্টর মৌমিতার জন্য, কিন্তু আমাদের আবু সাইদ বা মুগ্ধ এরকম আরো যে অনেক বাচ্চারা মারা গেছে, এদের জন্য কোনো কিছু শুনি নাই। তারা হয়তো ভালোও বলে নাই, খারাপও বলে নাই। তাহলে একটা জিনিস ক্লিয়ার রিবু, সেটা হচ্ছে তারা যেহেতু এত সুন্দর অভিনয় করতে জানে, তার মানে তারা আসলে সবচেয়ে ভালো অভিনয় শিল্পী, মানে রিয়েল অ্যাক্টর ওরাই। অবশ্যই। এবং আমি একটু অনেক গাধা একটা মেয়ে যে আমি ফট করে সব কথা বলে দিই। আমার তো মুখে কোনো কথা আটকায় না, আমি বলে দিই। ভালোটা হলেও বলি, খারাপটা হলেও বলি। আমার যে মাথার উপরে কেউ নাই, আমার আশেপাশে ডান দিকে দুনিয়াতে কেউ নাই, আমাকে যে কেউ এসে গুম করে নিয়ে যেতে পারে বা আমাকে ঘরে এসে মেরে ফেলতে পারে, এটা জানার পরেও আমি অনেক ঠোঁট কাটা সবকিছু বলে ফেলি। বিকজ আমি মানুষটা এরকম, ভালোকে ভালো বলতে পারবো। আমি আমার নিজের ব্যাপারেও আমি শুনতে চাই যে আমাকে তোমরা কি খারাপ বলবা বলো, আমার কি প্রমাণ বের করতে পারবা করো, আমি তোমাকে ফেস করতে রাজি আছি। সিয়াম আহমেদ একটা কথা বলছিল যে যারা প্রথম সারির অভিনয় শিল্পী, যাদেরকে সবাই চেনে, জি, তারা যদি কিছু একটা বলে বা কিছু একটা লেখে, তাদেরকে সরকারের এমন এমন জায়গা থেকে তাদের কাছে ফোন যায় যে সাধারণ মানুষ সেই নাম শুনলে ভয় পেয়ে যাবে। তো ওই কারণে কি অনেকেই পোস্ট করে নাই, বা ওই কারণে কি অনেকে চুপ ছিল? এটা একটা অনেক বড় কারণ, এটাও অনেক বড় একটা কারণ প্রিয়াল। তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে তুমি যদি তোমার স্বার্থটা খালি বুঝো, তাহলে এটা অনেক কিছুই না। কারণ হচ্ছে এই যে বাঁধন বা মম আপু বা আশফাক নিপুণ ভাইয়ের কথাই তুমি বলো, সে তো গত 15 বছর ধরে এটা নিয়ে লড়ছে। তাকে তো অনেকে ফোন দিয়েছে, সে যেভাবে করে প্রত্যেকটা টাইমে প্রোটেস্ট করেছে বা কথা বলেছে। এই মম আপু বা বাঁধন এদের কথা বাদ দিলাম, আমি আশফাক নিপুণ ভাইকে ধরবো। গত 15 বছর ধরে সে যেভাবে আছে, তার তো এতদিনে মরে যাওয়ার কথা, হয়তো বা ওনার গুম আয়না ঘরে চলে যাওয়ার কথা, বা ফাঁসি হয়ে যাওয়ার কথা, বা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাওয়ার কথা। সে তাহলে বেঁচে আছে কেন? আমি যদি আমার স্বার্থ দেখি, তাহলে আমি ওই ভয় পাবো যে আমাকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেউ ফোন দিবে, বা এমন কেউ ফোন দিবে যে আমার আমার ইন্ডিয়ান ছবি হাতছাড়া হয়ে যাবে, বাংলাদেশ বড় বড় সিনেমার অনুদানগুলো আমি পাবো না, বা এত বড় আমি একটা বোর্ডে আছি, জব করছি সেন্সর বোর্ডে, বা লাইক এরকম আমি এত বড় বড় জিনিস ডিল করছি, সরকারি জিনিস ডিল করছি, এগুলো আমার পাবো না, আমি থাকবে না। একটা মানুষের কত চাহিদা থাকতে পারে। যখন আমি দেখবো যে আমার ঘরের মধ্যে অন্তত ঠিক বলে আমি খেতে পারছি, আমি আমার সৎ পথ ইনকাম করতে পারছি, তখন আমাকে যদি কেউ মেরে ফেলে, আমি তো বললাম যে 30শে জুলাই যে লাইভটা আমি করেছি, সুইটি আপুর মতো মানে এত বড় অভিনেত্রী, এবং এবং হচ্ছে তার সাথে আমার জীবনে কোনোদিন স্ক্রিন শেয়ারও হয় নাই, সে আমাকে যে এপ্রিসিয়েটটা করেছে যে রিমো এভাবে করে গুছায়া আমাদের উপর লেভেল, কেন আমি যে সুইটি আমি নিজেও বলতে পারতাম না, তুই যেভাবে করে বলছিস, তুই আমাদের চোখ খুলে দিছিস। দেশটা ঠিক হোক, আমি তোকে নিয়ে আমি একটা প্রাউড যে আমি একটা তোকে নিয়ে একটা স্ট্যাটাস লিখবো যে রিমো আমাদের চোখ খুলে দিচ্ছে, যেটা কিনা আমাদের বড় বড় হিরোরা বা যাদের কথায় অনেক কিছু হয়, তাদের ভিউ এর পর ভিউ, ফলোয়ার, 1 মিনিটে একটা পোস্ট করলো, ওইটা লক্ষ লক্ষ শেয়ার হয়ে যাচ্ছে, কোটির উপরে ভিউ হয়ে যাচ্ছে, বা লাইক পড়ছে, কমেন্ট পড়ছে। তারাও এই কথাগুলো বলতে পারে না। রিমু, তোর এত বড় সাহস তুই কেমন করে বললি, তুই কেমনে করে পারলে? আমি খুব প্রাউড ফিল করছি রিমু তোর জন্য। সুইটি আপু কিন্তু আমাকে এটা বলছে, এটা ওনার ভিতরে কি আছে আমি জানি না, সে আমাকে বলছে। আমাকে বললে তার কোনো লাভ হবে তাও তো না। আমি তো এমন কেউ না যে আমাকে প্রশংসা করলে সুইটি আপুর কোনো লাভ হবে, তাও তো না, তাই না? আমি সেরকম কেউ না যে আমাকে প্রশংসা করলে সুইটি আপুর কোনো লাভ হবে। যাই হোক, আলো আসলে আসছে। আলো যারা যারা গ্রুপটা করেছিল আলো আসবেই, তাদের কথা সত্য হয়েছে, আলো এসেছে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে এসেছে। তারা যেভাবে চেয়েছিল না, আমি মনে সেভাবে করি যে আসেনি। সিয়ামের কথা ধরে আমিও এটা মনে করি যে, মনে করুন যে হ্যাঁ, আমাকে গুম হত্যা করতেই পারতো, কিন্তু যখন তোমার ঘরে তো একটা সন্তান আছে বা ছোট ভাই আছে,
যখন একটা বাচ্চাকে এরকম করে মেরে ফেললো, তোমার বিবেক কি একটা কিছু লিখে নাই? ওইটুকুই লিখতো যে আমাদের জননেত্রী বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ছাত্রদের পাশে থাকুন, ওদের কথাটা একটু শুনুন। এটা লিখলে হয়তো আমার মনে হয় না যে তাদেরকে গুম হত্যা করতো বা ধরে নিয়ে যেত। এটুকু লিখলে আমার মনে হয় না কেউ তাকে তাকে আয়না ঘরে নিয়ে যেত। আমি যতটুকু বুঝি, আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স মাস্টার্স করে ইন্ডিয়ান থেকে, আমি যতটুকু বুঝি, আমার যতটুকু আছে, আমি কোনোদিন পলিটিক্স করি নাই, পলিটিক্সের সাথে আমি জড়িত না। আমি সবসময় নিরপেক্ষ ছিলাম। আমি এই পর্যন্ত মাত্র একবার কি দুইবার ভোট দিয়েছি, ভোট দেওয়ার সুযোগ আমার সেরকম হয় নাই। তো আমি সেখান থেকে বলছি যে আমি যদি এটুকু লিখতাম, আমি 11 তারিখে প্রথম লিখছি, আমার মনে হয় না তখন কেউ লিখছে 11 তারিখে যেটা আমি লিখছিলাম যে মুক্তিযোদ্ধারা আর কত সুবিধা পাবে, আর কত সুবিধা, আর কত কোটা পাবে। ঠিক আছে, মুক্তিযোদ্ধারা পাক, তাদের নাতি নাতনি বা ছেলেমেয়েরা কেন পাবে? হয়েছে তো, আর কত? এখন যারা রেমিটেন্স যোদ্ধা তাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করুন, যারা নর্মাল লেখাপড়া করছে তাদের কথা চিন্তা করুন, তারা তো পেতে পারে, তারাও তো ওখান থেকে বঞ্চিত হচ্ছে। আমি নিজে বঞ্চিত হয়েছি, সেই জন্য আমি 11 তারিখে 11 জুলাই আমি এটা লিখছিলাম। পরে প্রধানমন্ত্রী দেশে আসার পরে যখন উনি লিখছে রাজাকাররা এই কথা বলে, এই সেই, যাদের কিনা মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে প্রবলেম, আমি বলে দিই এই ভাতা আসে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট থেকে, এটা জনগণের ট্যাক্সের টাকায় আসে না। প্রধানমন্ত্রী যখন বলছে তখন আমি একটা এডিট করেছিলাম, বিশেষ দ্রষ্টব্য, যে এখানে আমি মুক্তিযুদ্ধকে সম্মান রেখে বলছি, আমি এখানে মুক্তিযুদ্ধের ভাতার কথা আমি বলছি না, আমি বলছি যে তারা পেয়েছে, তারা যতটুকু পাওয়ার পেয়েছে। আমি শুনেছি ভুয়া সনদধারী মুক্তিযোদ্ধাও আছে, তাদেরকে আপনারা বের করে আসল মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে নাতি নাতনি বা যাদের কিনা মেধা আছে তাদের দিকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী একটু তাকান। আপনি মাদার অফ হিউম্যানিটি। আমি 11 জুলাই এটা লিখেছিলাম। এটা লেখার পরে আমাকে শামীমা তুষ্টি স্ট্যাটাস লিখছে, মিলি আপু আমাকে, এই তুই কি বুঝে চলে লিখছিস, কি তোর মাথায় কিছু আছে, কি লিখছিস তুই, বুঝে শুনে লিখছিস? আমাকে আপু আমি বুঝিয়ে লিখছি, কারণ আমি এটা থেকে বঞ্চিত হয়েছি আপু। তারপরে আমি একটা রাজাকারের সাথে, শেখ হাসিনা রাজাকার বিআইকে খাবার দিচ্ছিল, ও একটা ছবি দিয়ে আমি হা হা একটা ইমোজি দিছিলাম। এটা দেখে শামীমা তুষ্টি সঙ্গে সঙ্গে স্ট্যাটাস লিখলো কি, রিমো রোজা খন্দকার আপনি কি আওয়ামী লীগের কাছ থেকে কখনো সুবিধা নেন নাই? আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি খালি লিখছি যে আমি না, আমি এটা শামীমা তুষ্টি লিখছে। তারপরে শেখ মিলি আপা আমাকে ফোন করে এক্ষুনি ডিলিট কর, এনটি আওয়ামী লীগে তোর নাম লিখা এতদিন হয় নাই, এখন বুঝে গেছি যে তুই এনটি আওয়ামী লীগ করিস, তোর নাম লিখে দিতেছে। আমি শেখ মিলি, শেখ হাসিনার ফুফাতো বোন। আমি মহিলা লীগের কি জানি, সে একজন অনেক বড় কিছু জানি, তাপস, শেখ তাপসের, মানে শেখ হাসিনার ফ্যামিলি তো ফ্যামিলি বিয়ে হয়েছে, ওনারা লতায় পাতায় সবাই শেখ। তাপসের সে কাছে ছিল, কাছের লোক ছিল। তো সে আমাকে বলল যে এটা ডিলেট এখনই কর, আর আমি এখনই এনটি আওয়ামী লীগে তোর নাম লিখতেছি। আমি এতদিনে বুঝতে পারি না যে তুই যে এনটি আওয়ামী লীগ করিস, আজকে বুঝে দিলি। এই রাজাকারের ছবি দিয়ে শেখ হাসিনা তার বিয়েকে খাওয়াইছে, এটা মানুষজন ট্রোল করতেছে, তুই কেন করবি? আমি বলছি আমার কাছে মজা লাগছে, আমি যেন ট্রোল করছি, এই জন্য আমি হ্যাঁ লিখছি, ট্রোল করিনি, আমি মজা লাগছে আমি যেন শেয়ার করছি। থ্যাংক ইউ রিমু, আমাকে সময় দেওয়ার জন্য। এরকম দুঃসাহসী, এরকম সাহস নিয়ে তুমি চলাফেরা করো। যেহেতু তুমি একা থাকো, তোমার এরকম সাহস থাকা জরুরি। আমার ভয় লাগে না, আমার যে কোনো দিন আমাদের মরে যেতে হবে, সেটা যেভাবে হোক, আমাকে আল্লাহ যেভাবে রাখছে। কেউ যদি খুন করে হয়তো আমি ভাববো যে আমাকে, তার দ্বারাই আমার মৃত্যু ছিল। আমি অ্যাক্সিডেন্টে মরলে হয়তো ভাববো আমি রোড অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু ছিল। সরাসরি তো আজরাইল আমাদের জান নেয় না, আজরাইলই আসে বিভিন্ন মানুষের বেশে। এটা অ্যাক্সিডেন্টই হোক, কোনো মানুষই হোক, কোনো পশু পাখি হোক, বা কোনো প্রাকৃতিক দুর্যোগই হোক, বা যে কোনো কিছু নিজে সুইসাইড করাই হোক, আমরা আড্ডাটা শেষ করছি। শেষ করার আগে তুমি যদি কিছু বলতে চাও। আমি আসলে বলবো ভাই যে আমরা অভিনেতা অভিনেত্রী, আমাদের আসলে কোনো পলিটিক্সের সাথে যুক্ত থাকা উচিত না সরাসরি, এবং হইলেও হইতে পারো, তোমার ভালো লাগতেই পারে, সেটা সবাইকে জানান দেওয়া উচিত না। আর জানান যদি তুমি দিতেও চাও, অন্ধ হওয়া উচিত না। সাদাকে সাদা বলবা, কালোকে কালো বলবা, এটাই বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।